ঠিক আছে। This call is now being recorded. আমি গোপাল সাহা। উম, আমার নাম্বারটা আমি দিচ্ছি আস্তে আস্তে। স্যার আপনি ভালো যাই আছেন হোক, তো? হ্যাঁ, একদম একদম একদম। ঠিক আছে, অনেক কথা হবে, অনেক গল্প হবে আস্তে আস্তে। প্রথমেই আমি কিছু কথা আগে বলে নিই, তোমাদের কিছু কোয়ারিজ থাকে সেইগুলো বলে নিই। ঠিক আছে, তারপরেও তোমাদের কোয়ারিজ থাকবে আমাকে বলবে। আজকে একটু পড়াশোনাও করব। ঠিক আছে, যাই হোক, তোমরা ক্লাস ডিটেলস সম্পর্কে জানো বা শুনেছো, তাও আমি একটু বলে রাখি তোমাদের। আহ, আমরা এখানে মোটামুটি সোম থেকে শুক্র 5 দিন ক্লাস করব। লাইভ ক্লাস, 5 দিনই লাইভ ক্লাস থাকবে। কখনো একটা, কখনো দুটো করেও থাকবে। তারপরে আর কি পাচ্ছ, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ড ক্লাস। রেকর্ড ক্লাস বলতে তোমরা জানো, যদি কেউ, এই যে ক্লাসটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, ক্লাসটা আমার রেকর্ড হচ্ছে, হ্যাঁ। ফলে যারা অক্টোবর ব্যাচে আছো বা কেউ কোনো কারণে ক্লাসটা মিস করে গেলে, করতে পারলে না, সে কিন্তু পোর্টালে আমার রেকর্ড ক্লাসটা পেয়ে যাচ্ছ। আমার ক্লাস কেন, প্রত্যেকটা ক্লাসেরই তোমরা কিন্তু রেকর্ড ক্লাস পাচ্ছ। ওকে, তাহলে লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস। আর কি থাকছে, এবার আমি একটু আমাদের পড়ানোর স্টাইলটা একটু বলে রাখি, কিভাবে আমরা এগোবো। দেখো, এটা অক্টোবর মাস, সেপ্টেম্বর মাস শেষ, অক্টোবর পড়বে আর পড়ছে। এটা ভাবার কোনো কারণ নেই যে 2022 সালের প্রিলি আবার 2022-এর অগস্টে বা সেপ্টেম্বরে হবে। সেটা তোমরা নিজেরাও জানো যে যাই হোক, যাই হয়ে যাক, 2022-এর প্রিলি কিন্তু 2022-এর ফেব্রুয়ারির একেবারে শেষের দিকে ধরে নিতে পারো। ফেব্রুয়ারির শেষ, খুব বেশি হলে মার্চের ফার্স্ট উইক। তাহলে আমরা হাতে পাচ্ছি কত, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি কিছুটা। এবার যদি আমি বলি যে আমি এই 4 মাসে সিলেবাস শেষ করে দেবো, প্রিলি এবং মেন্স, সেটা মিথ্যা কথা বলা হবে, তোমরা নিজেরাও জানো। ঠিক আছে, 3 মাসের সিলেবাস শেষ করে দেওয়া হয়, 2 মাসে শেষ করে দেওয়া হয়, বাজে কথা, তোমরা সেটা জানো যারা বিসিএস তোমরা পড়াশোনা করছো। কিন্তু তবুও আমি বলছি, আমাদেরকে 2000, তোমাদেরকে 2022-এর প্রিলির জন্য আমাকে রেডি করতে হবে। স্যার পসিবল? হ্যাঁ পসিবল। আমরা যেভাবে পড়াবো, একটু স্টাইলটা অন্য, যদি তোমরা আমাদের সঙ্গে সাপোর্ট করো তাহলেই পসিবল। স্যার কি করতে হবে, কিভাবে আমরা এগোবো, এখানে সবার সঙ্গে আস্তে আস্তে কথা হবে। আমার সঙ্গে সবারই আলাপ নেই, কারোরই আলাপ নেই অ্যাকচুয়ালি। প্রত্যেকের সঙ্গে আলাপ হবে ইন্ডিভিজুয়ালি, আমি কথা বলতে বলতে ক্লাস করবো। আচ্ছা, তাহলে আমরা কিভাবে এগোবো শেষ করার জন্য, অন্তত পিলির জন্য, অন্তত রেডি করার জন্য। আমি পিলির জন্য বললাম, কিন্তু তোমরা প্রথম দিন থেকেই দেখবে যে আমরা প্রিলির জন্য ক্লাস কোনো করানো হয় না। প্রথম দিন থেকেই আমরা মেন্স ওরিয়েন্টেড ক্লাস করাই। তবুও বলছি, আমাকে প্রিলি ক্র্যাক করতে হবে এবং প্রিলির জন্য আমাকে রেডি করতে হবে। তোমরা আজকে ক্লাস করলেই বুঝতে পারবে। শুধু ইকোনমিক্স বলে কথা না, যে কোনো ক্লাস করলে তোমরা বুঝতে পারবে এখানে এটা প্রিলির ক্লাস, এটা মেন্সের ক্লাস, এমন কোনো ব্যাপারই নেই। তাহলে আর বিসিএস পড়তে হবে না, হ্যাঁ। তাহলে সারা জীবন আমরা প্রিলি দিয়ে যাব। তাহলে কিভাবে পড়বো, আমি একটা কাজ করেছি। আমি বলতে আমরা ম্যানেজমেন্ট একটা কাজ করেছি। ধরো ইকোনমিক্সের কথাই বলি। ধরো ইকোনমিক্সের টোটাল যে কটা চ্যাপ্টার আছে, আমরা ম্যানেজমেন্ট বসে কতগুলো মডিউলে ভাগ করেছি। এই মডিউলটা কিন্তু পিএসসি করে দেয়নি, এটা কিন্তু আমরা করে নিয়েছি আমাদের মতো করে, তোমাদের জন্য, তোমাদের হেল্প করার জন্য। ধরো মডিউল ওয়ানে কি কি আছে, মডিউল ওয়ানে আছে, তোমরা চ্যাপ্টারগুলোর নাম একটু শোনো, হয়তো নাম তোমরা শুনেছো। 5 ইয়ার প্ল্যান, নাম শুনেছো প্রত্যেকে? 5 ইয়ার প্ল্যান চ্যাপ্টারের। ন্যাশনাল ইনকাম, একটু কমেন্ট করো যারা একটু স্টাডি ফাডি করো, তারা শুনেছো 5 ইয়ার প্ল্যান, ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারগুলোর ইয়েস অর নো বললেই হবে। হ্যাঁ স্যার শুনেছি। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আরেকটা রিকোয়েস্ট, প্রত্যেকে, তোমরা প্রত্যেকে প্রথম ক্লাস করছো, কেউ না মাইকটা অন করবে না, হ্যাঁ। যতটা সম্ভব কমেন্ট করবে, খুব সমস্যা না হলে। আর যদি মাইক অন করার দরকার হয়, আমাকে কমেন্ট করে পারমিশন চাইবে, তারপরে মাইকটা অন করবে। প্রথম ক্লাস, আমি সব রুলসগুলো আস্তে আস্তে বলে দিচ্ছি।
স্যার মাইক অন করা যাবে না? হ্যাঁ, কেন মাইক অন করা যাবে না, কিন্তু অবশ্যই পারমিশন নেই। ওকে, কারণ এখানে অনেকে ক্লাস করছো, সবাই একসঙ্গে মাইক অন করলে অসুবিধা আছে, ফলে অবশ্যই পারমিশন নিয়ে মাইক অন করবে। আর কমেন্ট তো করতেই পারো, কমেন্ট করার কোনো ব্যাপারই নেই। তা কি কি বলছিলাম? 5 year প্ল্যান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 5 year প্ল্যান, ন্যাশনাল ইনকাম, বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স আর ডিমান্ড অ্যানালিসিস, এই 4টে চ্যাপ্টারকে আমি মডিউল 1-এ রেখেছি। স্যার এটাই কি সব? না, এটা সব না। মডিউল 2 আছে, মনিটারি পলিসি, ব্যাংকিং সিস্টেম, আরবিআই। মডিউল 3 আছে। আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি। প্রত্যেকটা টোটাল সিলেবাসকে মডিউলে ভাগ করে নিয়েছি, 5টা বা 6টা মডিউলে ভাগ করে নিয়েছি। তারপর আমরা কিভাবে এগোবো? যদি আমি এই 4টে টপিকস লাইভ ক্লাসে শেষ করতে চাই, তাহলে বিশ্বাস করো আমি যেভাবে পড়াই, আমার কম করে 2 থেকে 2.5 মাস লেগে যাবে, কম করে। তাহলে এতগুলো মডিউল, এতগুলো চ্যাপ্টার আপনি বলছেন শেষ করে দেবেন? না, হয় না। তাহলে আমরা কি করবো? সত্যি কথা, একদম খাঁটি কথা, আমি ফ্রম হার্ট বলছি, আমি কোনো ওই বাড়ির কথা বলি না, তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে। কি করব আমরা? আমরা লাইভ ক্লাস তো করবই, এবং লাইভ ক্লাসের ছাড়াও আমারই প্রি রেকর্ডেড ক্লাস করা আছে। এই প্রি রেকর্ডেড ক্লাস মানে কিন্তু কোনো লাইভ ক্লাসের রেকর্ড ক্লাস না, এটাই আমার স্টুডিওতে একদম ক্যামেরার সামনে, বোর্ডের সামনে রেকর্ড করা আছে, অথবা আমি গুগল মিটে একা বাড়িতে বসে রেকর্ড করেছি। ফলে যদি তোমরা এই 4টে টপিকস, মডিউলের 1-এর 4টে টপিক, কিছু লাইভ ক্লাস এবং কিছু রেকর্ডেড ক্লাস দেখে নাও, দেখে অন্তত 1 মাসের মধ্যে এটা কভার করে ফেলতে পারি, তাহলে আমরা চলে যাবো মডিউল 2-তে। তাই কি না, মডিউল 2-তে যাবো না। আসছি, আর সব সব বলছি। আমি এই তোমার কথাটাই বলছিলাম শিবম, মডিউল 2-তে যাবো না। কেন যাবো না স্যার? কারণ আপনি যে ক্লাসটা লাইভ ক্লাস করাচ্ছেন, তার ডাউট আপনি সঙ্গে সঙ্গে ক্লিয়ার করে দিচ্ছেন। আমি বিশ্বাস করো, একটা ওয়ার্ডও ডাউট রেখে আমি ক্লাস থেকে লিভ করবো না। লাইভ ক্লাসের কথা বলছি স্যার, রেকর্ড ক্লাস দেখলে ডাউট কি করে ক্লিয়ার করবো? ডাউট তো হতেই পারে, ডাউট হবে, ইকোনমিক্স ব্যাপারটাই এরকম, ডাউট থাকবে। তার জন্য বেস্ট উপায়, এবং তার জন্য বেস্ট উপায় থেকে বড় কথা হচ্ছে, পরীক্ষায় সাকসেস পাওয়ার এর থেকে ভালো উপায় কিছু হতে পারে না। আমি আসছি, যারা রেজিস্টার করতে, আমি আস্তে আস্তে আসছি। কি উপায়? মডিউল 1 করে নেওয়ার পরে ভাবছো আমাদের মডিউল 1 শেষ, না, শেষ হয়নি, কিচ্ছু হয়নি। মডিউল 1-এ কিচ্ছু হয়নি, মিলিয়ে নিও। আমি মডিউল 1 শেষ করার পরে কোশ্চেন করতে বসবো, একটা কোশ্চেনও করতে পারবে না। হ্যাঁ, এটা বাজে কথা বললাম, পারবে 10% পারবে, 90% পারবে না। ইকোনমিক্সে পারবে না, লিঙ্ক আপ করাতে পারবে না। তোমরা থিওরি একরকম ভাবে পড়িয়েছি, কোশ্চেন করতে গিয়ে দেখবে আর এক রকম ভাবে। স্যার আপনি কি ভুল পড়েছেন? ভুল পড়ায়নি, লিঙ্ক আপ করা যায় না ইকোনমিক্সে আর পলিটিতে। ঠিক বললাম তো? যতক্ষণ না আমরা কোশ্চেন আনসার সলভ করছি ওই মডিউল 1-এর উপরে, ততদিন আমাদের সিলেবাস কমপ্লিট হচ্ছে না। মডিউল 1 করব, থিওরি পড়বো, থিওরি পড়বো মিনস লাইভ ক্লাস করবো, রেকর্ডেড ক্লাস দেখবো, তারপরে মডিউল 1-এর উপরে 50টা হোক বা 100টা হোক বা 150টা হোক, পরের কথা, আমাকে কোশ্চেন আনসার করতে হবে। যেই কোশ্চেন আনসার করলাম, এই কোশ্চেন আনসার মানে কিরকম কোশ্চেন আনসার? লেখো, 1-এর দাগের এ হবে, 2-এর দাগেরটা সি হবে। দ্যাট ইজ নট কোশ্চেন আনসার সেশন। 1-এর দাগেরটা কেন এ হবে, কেন বি সি ডি হবে না, এই বি সি ডি দিয়ে আর কি কি প্রশ্ন আসতে পারে, কোন সালে কি কি প্রশ্ন এসছে, প্রত্যেকটার অ্যানালিসিস, চ্যাপ্টার অ্যানালিসিস হবে। কিসের মাধ্যমে হবে? কোশ্চেন আনসার ক্লাসের মাধ্যমে হবে। আমি 10টা কোশ্চেন করাবো, 1.5 ঘন্টায় 10টা কোশ্চেন করাবো, 20টা কোশ্চেন করাবো। দেখবি 20টা কোশ্চেন করতে গিয়ে কখন অলরেডি তোমরা 100 কোশ্চেন করে বসে আছো। কেন স্যার 100 কোশ্চেন কেন? ওই একটা কোশ্চেন মানে একটা কোশ্চেন না, একটা কোশ্চেন মানে একটা কোশ্চেন হয়, হ্যাঁ হয়। কখন হয়? যখন 1-এরটা এ হবে লিখে নাও, 2-এরটা বি হবে লিখে নাও। আশা করি আমি কথাটা বোঝাতে পারছি কি বলতে চাইছি। কেন বাকিগুলো নয়? বাকিগুলো থেকে আর কি কি কোশ্চেন আসে? ইকোনমিক্স পড়তে গিয়ে তোমরা দেখবে, পলিটি পড়তে গিয়ে তোমরা দেখবে রিলেটেড কোশ্চেন, শুধু কেন দুটো সাবজেক্ট বলছি, প্রত্যেকটা সাবজেক্টে
কত রিলেটেড কোশ্চেন চলে আসবে, পুরো চ্যাপ্টার অ্যানালিসিস হয়ে যাবে। এইবার আমার মডিউল 1 শেষ হলো। মডিউল 2 তে গেলাম, আবার একই কথা, স্যার আপনি লাইভ ক্লাস করালে তো শেষ হবে না। হ্যাঁ, আমি লাইভ ক্লাস করাবো, লাইভ ক্লাস না করলে ভালো লাগবে না। লাইভ ক্লাস করাবো, তোমরা রেকর্ড দেখবে, তারপরে আবার মডিউল 2 কোশ্চেন আনসার। স্যার এই কোশ্চেনগুলো কোথাকার কোশ্চেন? বিশ্বাস করো এই কোশ্চেনগুলো আমাদের তৈরি করা কোশ্চেন। এবং একটা, হ্যাঁ, আমার যে কোশ্চেন আনসার সেশনটা হবে সেটা কিন্তু মক টেস্টের মতোই হবে। তোমরা দেখলে বুঝতে পারবে যে কিভাবে হবে। আমি কোশ্চেনে একটার পর একটা স্ক্রিন শো করবো, সেখানে কোনো অ্যান্সার থাকবে না, অপশন থাকবে, মক টেস্টের মতো একবারে হয়ে যাবে। ঠিক আছে? আর তারপরেও টেস্টের কথা আমি পরে আস্তে আস্তে আসছি। এইভাবে মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মডিউল 4 লাইভ ক্লাস, প্রি রেকর্ডেড ক্লাস, তারপরে কোশ্চেন অ্যান্সার। আমি আবারও বলছি, এখন শুনতে ভালো লাগছে, স্যার কি বলছেন, এইভাবেও ক্লাস হয় কোথাও? একটা কোশ্চেন অ্যান্সার সেশন ক্লাস করে দেখো, তোমার মনে হবে যে না স্যার ঠিক বলেছিল, এর থেকে ভালো উপায় কিছু হতে পারে না। ওকে? আচ্ছা, এইবারে দুই একজন রেইজ হ্যান্ড করেছিলে, একটু তারা বলতে পারো কারা কারা কি বলবে। মাইক অন করার পারমিশন দিলাম। মৌ আর রুহুল। আচ্ছা, মৌ কিছু বলবে নাকি রে? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। মডেল এখন বললে মনে থাকবে না কোন মডেলে কি কি আছে, কোন মডিউলে কি কি আছে, প্রত্যেকটা তোমরা পেয়ে যাবে পোর্টালে। হ্যাঁ, ওই নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু মডিউল 1টা বলে দিই, মডিউল 1-এ আছে ন্যাশনাল ইনকাম, 5 ইয়ার প্ল্যান, বেসিক কনসেপ্ট, ডিমান্ড অ্যানালিসিস। ওকে, এটা মডিউল 1, চারটে। স্যার প্রত্যেকটা চারটা করেছে না? চারটে করে নেই, কোনোটায় 3টে আছে, কোনোটায় 4টে আছে, এই হবে। আচ্ছা, মৌ আর রুহু তোমরা রেইজ হ্যান্ড করেছিলে, রেইজ হ্যান্ড হয়ে গেছিল না রেইজ হ্যান্ড করেছিলে? যাই হোক, যদি কিছু বলার থাকে মাইক অন করে বলতে পারো। শুধু মৌ কেন, এনি ওয়ান, যদি কারোর কোনো কোয়ারিজ থাকে মাইক অন করে আমাকে বলতে পারো। কমেন্ট করতে পারো। ওকে, কারোর কিছু বলার নেই, কারোর কিছু কোয়ারিজ নেই। আমি যেভাবে বলেছি কোয়ারিজ থাকার কথা না, আমি পুরো গল্পটা বলে নিয়েছি। যা, পিয়ালি রেইজ হ্যান্ড করেছো, কিছু বলবে? স্যার বলতে চাইছি স্যার আমি নতুন বিসিএস দেবো, একবারও দেইনি তো স্যার, আমি বই কি কি কিনবো একটু যদি আমাকে বলেন, সাজেস্ট করেন তো খুব ভালো হয়। থ্যাংক ইউ তোমাকে কেন, প্রত্যেককেই বলে দেবো। ওকে স্যার। শুধু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করলেই তো হবে না, প্রত্যেকটা টপিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের আমার পিডিএফ রেডি করা আছে। ওকে, আমি শুধু পড়িয়ে গেলাম পিডিএফ দেবো না, সেটা তো হয় না, না তোমার তো বাড়িতে পড়তে হবে। ফলে তোমার সব সাবজেক্টের তোমাদের কোশ্চেন আনসার সেশন হবে, সব সাবজেক্টের। শুধু ইকোনমিক্স হলে কি করে হবে, সব সাবজেক্টের। ওকে, ফলে ওই নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, এবার পিয়ালি একটা পিয়ালি তো, হ্যাঁ পিয়ালি বইয়ের কথা বলছিলে, আমি বলছি, আমি সব আস্তে আস্তে বলে দিচ্ছি। আমি ইকোনমিক্সের কথা আসছি এবারে, আমি মানে টোটাল সিলেবাস বাদ দিয়ে এবার আস্তে আস্তে ইকোনমিক্সে ঢুকছি। হ্যাঁ, আজকে কথা বলতে বলতে টাইমটা অনেকটা কভার হয়ে গেল, সেটা প্রথম দিনই হয়। তবু আমরা একটু পড়াশোনা শুরু করবো। হ্যাঁ, কারণ এগুলো না বললে শুধু শুরু করে দিলে হয় না, কারণ অনেকেরই অনেক কোয়ারিজ থাকে। আমি সেই কোয়ারিজ গুলোর অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি আশা করি। এবারে আমি ইকোনমিক্সের কথায় আসি। অনেকে ইকোনমিক্স শুনলেই মনে করে যে একটা ভয়ের ব্যাপার, এই রে ইকোনমিক্স তো আমার একাডেমিক সেশনে ছিল না। এক তাই অনেকের ইকোনমিক্স থাকে না, যারা আসলে ম্যাক্সিমাম হয়তো ইকোনমিক্স এখানে অনেকের নেই। বিশ্বাস করো, ভয় পেও না, ইকোনমিক্সটা ভয় পাওয়ার সাবজেক্ট নেই। একবার যদি ইকোনমিক্সটাকে ভালোবেসে পড়তে পারো, এখান থেকে ইন্টারেস্ট ফেরাতে পারবে না, মুখ ঘোরাতে পারবে না। ওকে, আমার 3 থেকে 4টে ক্লাস করে দেখো, যদি বলো যে না স্যার ভালো লাগছে না, ভালো লাগাও লাগতে পারে, ঠিক আছে, কারণ ওটা তো আপেক্ষিক ব্যাপার। কিন্তু ইকোনমিক্স সম্পর্কে যে ভয়টা, সেই ভয়টা আমি তোমাদের দূর করে দিতে পারবো। হ্যাঁ, ফলে এখন কথা বললে অনেক বড় বড় কথা বলা হয়ে যাবে। ফলে তোমরা 1টা বা 2টো ক্লাস করে দেখো, যদি মনে হয় না স্যার একটু হলেও কনফিডেন্ট পাচ্ছি,
তারপরে একটা কোশ্চেন আনসার সেশন, 1.5 ঘন্টার একটা সেশন করে দেখো, চেয়ে নেবে ইকোনমিক্স ক্লাস আমার ক্লাস, ঠিক আছে? ভালো লাগবে, ভয় পাওয়া তো দূরের কথা, সহজ। আমি আছি, চিন্তা নেই। আমি আজকে তোমাকে বলে দিলাম, কথা দিলাম, আমি আছি, ঠিক আছে? তুমি আমাকে পরে ফোন করে, আমার কটা ক্লাস হয়ে গেছে, হয়ে যাক, তারপরে আমাকে ফোন করো, ঠিক আছে? অনলাইন না অফলাইন, এটা কি কথা বলতো? এটা তো অনলাইন ব্যাচ, এখানে অফলাইন কেন হবে? এটা তো অনলাইনই ব্যাচ। না, অনেকটা জিওগ্রাফির মতো না, কিছু কিছু ব্যাপার জিওগ্রাফির সঙ্গে রিলেটেড আছে, ঠিক আছে? অনেকটাই রিলেটেড আছে, কারণ ইকোনমিক্স আর জিওগ্রাফি যারা 11-12 পড়ো, আমাদের ইকোনমিক্স জিওগ্রাফিকে একসঙ্গে রাখতে বলে, অনেকটা রিলেটেড আছে, অনেকটা রিলেটেড আছে। আসবো, তার মানে ইকোনমিক্স আর জিওগ্রাফি পুরোটাই একরকম এটা না। যাই হোক, কথা বলতে গেলে আজকে কথা আর ক্লাস করা হবে না, অনেক কথাই বলতে হয়। পিলিতে ইকোনমিক্স আছে 25 মার্কস। না, 25 নয়, আমি শুধু ভরসা দিলাম না, আমি সত্যি কথা বলছি। আমি বারবার করে একটা কথা বলি, আমি একটা কথাও বাড়িয়ে বলি না, ঠিক আছে? এই আমি কেন, আমাদের এখানে কোনো ফ্যাকাল্টি, তোমরা ক্লাস করে দেখো, ওই যে অফিসিয়াল ব্যাপারটা এখানে কিন্তু সেরকম নেই, ঠিক আছে? ওই যে একটা ফর্মাল ব্যাপার এমন নেই, তাহলে আমি এত কথা বলতাম না, ঠিক আছে? আমি অনেক সাজিয়ে গুছিয়ে কথাবার্তা বলতাম, হ্যাঁ, আমি একদম নর্মাল কথাবার্তা বলছি, বুঝতে পারছো? আমি আছি, ঠিক আছে? আগে আমার ক্লাসটা করে দেখো, তোমরা আমাকে পরে ফোন করো। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছিলেন। আমার নাম্বারটা প্রত্যেকে নিয়ে নাও, 9733 9733915059। আমার নাম গোপাল সাহা, ঠিক আছে? হ্যাঁ, অ্যানথ্রো পড়ানো হয়, হিস্ট্রি পড়ানো হয়, আর জিওগ্রাফিও আছে, এইগুলোই আছে, হ্যাঁ, অপশনাল ব্যাপারে। আর বাকিগুলো কিন্তু এখানে সে সুবিধা নেই, হ্যাঁ, তোমাদের একটু অন্য কোথাও পড়ে নিতে হবে, এখানে এই কটাই পড়ানো হয়। অপশনাল সাবজেক্ট। আচ্ছা, যেটা বলছিলাম, শুভম আমাকে কল করবে কখন? দিনের বেলায় কল করো, সন্ধ্যার পরে আমি বসে যাই একবারে, সেই রাত্রি 11:30-12টা পর্যন্ত ক্লাস হয়। যদি করো, চিন্তা নেই, আমি কল কেটে দেবো, আমি তোমাদের পরে ব্যাক করে নেবো, হ্যাঁ? পেয়ে যাবে, আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপও করে রাখতে পারো, শুধু বলবে স্যার আমরা অক্টোবর ব্যাচ থেকে বলছি, হ্যাঁ? শুধুমাত্র ইকোনমিক্স বলে কথা না। হ্যাঁ, পূজা বলছি, যে কোনো ব্যাপারে, ম্যানেজমেন্টের যে কোনো ব্যাপারে, সাবজেক্টের যে কোনো ব্যাপারে আমাকে কল করবে, কোনো সমস্যা নেই, কারণ স্যার সবসময় ব্যস্ত থাকে, ব্যস্ত আমিও থাকি, কিন্তু যে কোনো ব্যাপার আমাকে কল করে নেবে, আমি আছি। কোনো সমস্যা হলে আমাকে নিশ্চিন্তে কল করে নেবে, 9733915059। ওকে, আচ্ছা, এবার যেটা বলছিলাম, মেইনসে, হ্যাঁ, ওকে, মেইনসে আমি বলছি ইকোনমিক্স এর কোশ্চেন, শুধু ইকোনমিক্স এর কোশ্চেন কেন, যে কোনো সাবজেক্টের কোশ্চেন পিলিতে আমরা বাংলায় পাবো, ইংলিশেও পাবো, কিন্তু মেন্সে আমরা পুরো ইংলিশে পাবো। ওকে, ফলে আমি যখন, হ্যাঁ, আমি যে নাম্বার দিলাম সেই নাম্বারে আমাকে কল করলেও আমি তোমাকে বলে দেবো অফলাইনের জন্য কি হবে তোমাকে, আজকে না, কালকে সকালে করো, আমি বলে দেবো অফলাইনে। ওকে, পুরো ডিটেলস দিয়ে দেবো অফলাইনে, একই রকম ব্যাপার। থ্যাংক ইউ। কারণ আমাদের অফলাইনের সেটআপ আর অনলাইনের সেটআপ আলাদা, হ্যাঁ, ফলে ওটা অফলাইনের কথাবার্তা অফলাইনে হবে। আমাকে কল করে নিও, আমি বলে দেবো কোথায় আমাদের কি কি সেন্টার আছে, কোথায় কোথায় অফলাইন ক্লাস হয়, কখন ক্লাস হয়, সব ডিটেলস বলে দেবো, হ্যাঁ? আমি এটা অনলাইনের শিডিউলটা বলছি। মেইনসে কিন্তু ইকোনমিক্স গোটা 100 নম্বর, আমার উদ্দেশ্য কিন্তু মেইনস ক্র্যাক করা, বিসিএস ক্র্যাক করা, শুধু প্রিলি বসে যাবো তাহলে হবে না। ওকে, ওই ওই কোশ্চেন আনসার ক্লাস করার পরে, সব কটা মডিউল হয়ে যাওয়ার পরে, যদি মেইনসে আমি 65, 60 কমন, তো অনেক হয়, 65 থেকে 70 যদি ইকোনমিক্সে কমন না পাতে পারি, আমি পড়ানো ছেড়ে দেবো। তোমরা দেখবে মেন্সের কোশ্চেন যারা দেখেছো, তারা এখন অনেকে মেন্সের কোশ্চেন দেখোনি, পর 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 কমন আসে, পর পর একদম এক থেকে শুরু হয়।
আমার হেভি ব্যাপার তাই বলছি না, হেভি ব্যাপার না। অ্যাকচুয়ালি আমি যখন কোশ্চেন আনসার করাই তখন কোনো কোশ্চেন বাকি রাখি না। বলা হয় না এখানে 100% কমন দেওয়া হয়, এই একাডেমিক 11-12 বলা হয়, তোমরা বোর্ড দেখেছো, ঠিক আছে, কম্পিটিটিভে বলে না, এখানে 100% কমন দেওয়া হয় 9-10-এ। যে ছেলেটাকে একটা টিচার, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন আনসার এমসিকিউ আসে, যে ছেলেটাকে একটা টিচার তার সিলেবাস থেকে 100% কমপ্লিট করিয়েছে, কোনো সাজেশন করায়নি, প্রত্যেকটা কোশ্চেন তাকে ধরে ধরে করিয়েছে, তার জন্য তো আমরা আছি, পারবে বলেই তো আমি ওই ভরসা তো দিই, কিন্তু ওই ঢপের ভরসা দিই না। ক্লাসগুলো করে দেখো, যদি মনে হয় যে না কনফিডেন্স পাচ্ছি না, ছেড়ে দিও। সত্যি কথা বলতে গেলে ইকোনমিক্স এই বিসিএসটা সাউন্ডটা আমার মনে হয় এটা আমার প্রবলেম না, তোমার কোনো দিক থেকে কোনো প্রবলেম আছে তুমি একবার লেট করে জয়েন করতে পারো। বাকিরা একটু কমেন্ট করো সাউন্ড ঠিক আছে তো আমার। আমার মনে হয় আমার কোনো প্রবলেম নেই আমার দিক থেকে, একটু বাকিরা কমেন্ট করো সাউন্ড ওকে তো। থ্যাংক ইউ। যদি মনে হয় সায়ন্তনী যে না আমি তোমাদেরকে বাজে কথা বলেছি, তোমাদেরকে কনফিডেন্স দিতে পারছি না, তাহলে ছেড়ে দিও, এমিনেন্স ছেড়ে দিও, ঠিক আছে। কারণ এই টিচার ভালো পড়ায়, এই সেন্টার খারাপ পড়ায়, এটা কোনো কথাই নয়। আমি বারবার করে বলি, ঠিক বা ভুল জানি না, আমি আমার কথা বলি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে তোমাকে চাকরিটা পেতে হবে, এটা যেন মনে থাকে। ফলে স্যার আপনি হেভি পড়ান, ঠিক আছে, ওতে লাভের লাভ কিছু হবে না। ফলে ভালো পড়ানো খারাপ পড়ানো ছেড়ে দাও, আমরা 10%-15% গাইড করব, বাকিটা তোমরা দেবে, জীবন দিয়ে দেবে, লাইফ দিয়ে দেবে, ঠিক আছে, তো বাজে কথা বললাম মানে জান লাগিয়ে দেবে, ঠিক আছে, তারপরে পরের কথা হবে। যাই হোক, অনেক কথা বলেছি। আচ্ছা, ইকোনমিক্সে যদি বলি না বই কিনতে হবে না, এটা বাজে কথা, একদম ঠিক, এটা বাজে কথা, বই তো কিনতেই হবে। কিন্তু তবুও আমি বলি একটু ওয়েট করো, একটু ওয়েট করো, 1 মাস 1.5 মাস ওয়েট করো। আমি বই এখনই বলে দিচ্ছি, আমার যে পিডিএফ গুলো যথেষ্ট খেটে তৈরি করা। স্যার আপনার পিডিএফ গুলো সব না, আমি কোনোদিনও আমার পিডিএফ গুলো কোনোদিনও বইয়ের বিকল্প হতে পারে না। আমি কেন, কোনো ফ্যাকাল্টি বলতে পারবে না, অন্তত আমি বলি না, বই তোমাকে কিনতে হবে। কিন্তু একটু ওয়েট করো, আগে আমার ক্লাসগুলো করো। এখন বই কিনো না, তুমি পড়তে পারবে না, ইকোনমিক্স পড়া ছেড়ে দেবে, ওই ভালো লাগবে না। আমার ক্লাসটা করে দেখো, তারপরে বই কিনো, মনে হয় হ্যাঁ স্যার ঠিকই বলেছিলেন, এবার বইটা পড়তে পারছি। স্যার কি বই কিনবো, আমি আর 3 মিনিট কথা বলবো, কি বই কিনবো। যদি বলি বই কেনার কথা, তাহলে বাংলায় অনেকে চাও, বাংলায় বই কিনতে গেলে তোমরা তোজাম্মেল হোসেন, বাংলা বই একটাই আছে, তোজাম্মেল হোসেন কিনতে পারো। কিন্তু তোজাম্মেল হোসেন বিসিএস কে পুরোটা কভার করে না, পুরোটা কভার করে না, যথেষ্ট ভালো বই, কিন্তু আরো অন্যান্য বইপত্র কিনতে পারে। স্যার অনেকে তো বলে রমেশ সিং কিনতে, হ্যাঁ রমেশ সিং কিনতে পারো, একদম একদম ঠিক, একদম আমি সেটাই বলছিলাম দেবানো। নো প্রবলেম, নো প্রবলেম, আমি সেজন্যই বারবার করে বলছি আগে ক্লাসগুলো করো। আমার ক্লাস না, ইকোনমি এমিনেন্স এর বেশ কয়েকটা ক্লাস করো, করে তারপরে দেখো, তারপর যদি মনে হয় ছেড়ে দিও। আমি এত বড় কথা বললাম, আমি ম্যানেজমেন্টে থেকে ফ্যাকাল্টি হয়ে এত বড় কথা বলছি যে ছেড়ে দিও। হ্যাঁ, এনসিআরটি, এনসিআরটি পড়তে পারো, এনসিআরটি পড়লে কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। এনসিআরটি পড়তে পারো, আমরা এনসিআরটি পড়তে বলি। আর একটা বই, নিতিন সিংহানিয়া, ইকোনমিক্স, শুধু ইকোনমিক্স, কিন্তু মানে কম্প্যাক্ট যে বই ছিল না, অনলি ফর ইকোনমিক্স। এনসিআরটি পড়লে 11-12 পড়তে হবে, হ্যাঁ শিবম, 11-12 এনসিআরটি পড়তে হবে। ওকে, অনেকে বললে স্যার আপনাকে একটু ফলো করি তারপর বই কিনবে, আমি সেটাই বলছি, আগে একটু ফলো করে নাও, পিডিএফ গুলো ফলো করে নাও, যথেষ্ট ভালো পিডিএফ, যথেষ্ট সুন্দর করে তৈরি করা, আর কোশ্চেন অ্যান্সার গুলো, ঠিক আছে। ওকে, আর কোনো কথা বলছি না, এবার তাহলে আমরা শুরু করছি। হ্যাঁ, একটু না পড়ালে খারাপ লাগবে, একটু পড়ে দেখো কেমন লাগে। তাহলে বাচ্চারা শুরু করি আজকের ক্লাস। অনেক কথা বললাম, 1/2 ঘন্টা তো শুধু কথাই বলে গেছি। আচ্ছা, অ্যাডমিশন প্রসিডিউরটা আমি ক্লাসটা একটু করে নিই, করে অ্যাডমিশন প্রসিডিউর বলেছি, আমি নাম্বার দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। আমি একটু ক্লাসটা করিয়ে নিই।
আর এটা কিন্তু পুরোপুরি অনলাইন প্ল্যাটফর্ম। হ্যাঁ, ওই যে অফলাইনের কথা বলছি, যদি অ্যাডমিশন নিতে চাও তাকে কিন্তু অফলাইনে নিতে হবে। থ্যাংক ইউ। আরো ডাউট ক্লিয়ার হবে, দেখো না ডাউট তো কত আছে। কথা শুনেই বুঝতে পেরেছো আমি কিন্তু কোনো অফিসিয়াল কথাবার্তা কিছু বলিনি, একদম যেভাবে কথাবার্তা আমি নর্মাল বলি সেভাবেই বলেছি। এবং অনলাইন ক্লাস করতে গিয়ে যদি একটা দিনের জন্য তোমরা অফলাইনের ফিলিংস না পাও আমাকে বলো, মনেই হবে না তোমরা অনলাইন ক্লাস করছো। অফলাইন যেভাবে ক্লাস করি আমরা সেভাবেই ক্লাস করব। ওকে বাচ্চারা, তাহলে শুরু করছি। হ্যাঁ, আজকে আমরা পড়বো একদম ইকোনমিক্স এর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোজাম্মেল হোসেন, দেবপ্রিয়া তোজাম্মেল হোসেন। ওকে, আমি একটু ভিডিওটা অন করে আমি একটু স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করে জানো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ প্রসেনজিৎ, 9733 9733 থ্যাংক ইউ। তাহলে শুরু করছি। ওকে, দেখো আমাদের হাতে আধ ঘন্টা টাইম আছে। ওকে, আমি এই আধ ঘন্টার মধ্যেই বলছি, যেটুকু পড়বো সেখানে কারোর কোনো ডাউট থাকলে ডাউট ক্লিয়ার করে নেবে। ব্রাঞ্চেস, দেখো সাম বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স। প্রথমেই আছে ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স। ইকোনমিক্স এর ব্রাঞ্চ কতগুলো, শাখা কতগুলো। হ্যাঁ, দেখো দুটো ব্রাঞ্চ হয়, একটা হলো মাইক্রো ইকোনমিক্স, একটা হলো ম্যাক্রো ইকোনমিক্স। দেখিয়ে দিই, একটা মাইক্রো একটা ম্যাক্রো। দেখছো পিডিএফ, বলছিলাম না পিডিএফ রেডি করা, একদম পুরো বইয়ের মতো করে রেডি করা, যেটুকু লাগবে সেটুকুই রেডি করা আমাদের। মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো মানে কি? মাইক্রো মানে ছোট, তাই তো। ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে বড়। তাহলে স্যার যদি পাতি বাংলা করেন তাহলে কি দাঁড়াবে? ছোট অর্থনীতি। ঠিক বললাম তো? শুনতে খারাপ লাগছে, বড় অর্থনীতি। অ্যাকচুয়ালি সেই সেন্সে ইকোনমিক্সে ছোট বলে কিছু হয় না। দেয়ার ইজ নাথিং মাইক্রো ইন ইকোনমিক্স। স্যার আপনিই তো বললেন মাইক্রো ইকোনমিক্স ছোট অর্থনীতি। হ্যাঁ তো বলেছি আমি মাইক্রো ইকোনমিক্স, কিন্তু এখানে সেই সেন্সে ছোট বা বড় না। তাহলে স্যার সেন্সটা কিরকম একটু বুঝিয়ে বলি। অর্থনীতির যে শাখায়, মন দিয়ে শুনবে, ফার্স্ট ক্লাস মন দিয়ে শুনবে, অর্থনীতির যে শাখায় একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি বর্গকে নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স। আবারও বলি, অর্থনীতির যে শাখায় একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি বর্গকে নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স। স্যার ঠিক বুঝলাম না। ধরো শিবমের একটা ফার্ম আছে, শিবমের ফার্ম আছে, শিবমের ফার্মে শিবম কোন দ্রব্য করবে কোন দ্রব্য করবে না, কাঁচামালটা কোথা থেকে কিনবে, প্রোডাক্টটা কোথায় বেচবে, বিজ্ঞাপন দেবে কি দেবে না, সিদ্ধান্ত কে নেবে? শিবম নিল। ক্লিয়ার? ব্যক্তি, দ্যাট ইজ মাইক্রো ইকোনমিক্স। যে শাখায় একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি বর্গকে নিয়ে আলোচনা করা হবে, অবশ্যই উৎপাদন সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করা হবে, তখন তাকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স। স্যার তাহলে ম্যাক্রো কি? ম্যাক্রো তো বড়। শিবমের কোম্পানিটা যখন বড় হয়ে যাবে তখন ম্যাক্রো হয়ে যাবে না। স্যার তাহলে ম্যাক্রোতে কি থাকবে? অন্যদিকে অর্থনীতির, আমি কিন্তু লাইন বাই লাইন পড়াচ্ছি না, আমি পিডিএফ শো করছি, আমার মতো করে বলে যাচ্ছি, বুঝতেই পারছো। অন্যদিকে অর্থনীতির যে শাখায় অ্যাজ আ হোল পুরো দেশের জাতীয় আয়, কর্মসংস্থান, উৎপাদন, এক্সপোর্ট ইম্পোর্ট, পভার্টি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, তখন তাকে বলবো ম্যাক্রো ইকোনমিক্স। আবারও বলছি, একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি বর্গ হলে তখন সেটাকে কি বলছি বাচ্চারা? মাইক্রো। আর অন্যদিকে যখন অ্যাজ আ হোল পুরো দেশকে নিয়ে আলোচনা করা হবে, দেশের প্রোডাকশন, দেশের উৎপাদন,
দেশের বিনিয়োগ, দেশের পভার্টি, আনএমপ্লয়মেন্ট, তখন আমরা বলবো ম্যাক্রো ইকোনমিক্স। কমেন্ট করো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কি হয়নি? ইয়েস অর নো বললেই হবে। আমি কনসেপ্ট বলছি, শুধু মাইক্রো আর ম্যাক্রোটা বলেছি। প্রত্যেকে কোঅপারেট করবে। ওকে, দেখবে শান্তনী দেখো, হ্যাঁ আমি আবারও বলছি, যারা ইয়েস বলছে তাদের প্রত্যেককে আমি প্রত্যেকেই বলছি, শুনতে কত ভালো লাগলো। এবার কোশ্চেন দেখো। আচ্ছা রতন, হ্যাঁ ম্যাক্রোটা কি কিষানি? অর্থনীতির যে শাখায় অ্যাজ আ হোল পুরো দেশকে নিয়ে আলোচনা করা হবে, দেশের প্রোডাকশন, দেশের জাতীয় আয়, দেশের পভার্টি, এক্সপোর্ট ইম্পোর্ট, তখন তাকে বলা হবে ম্যাক্রো ইকোনমিক্স। আর মাইক্রো মানে কি? তোমারটা বা আমারটা বা তোমাদেরটা আমাদেরটা, কয়েকজন ব্যক্তিবর্গকে নিয়ে। ওকে, থ্যাংক ইউ কিষানি। প্রত্যেকে, হ্যাঁ তোমরা জানো আজকে মুকেশ আম্বানি, রতন টাটা, একদম একদম একদম, রতন টাটা, এদের প্রোডাকশনের স্কেল তোমরা জানো হিউজ মাত্রায়। কেউ মাইকটা প্লিজ অন করো না, কারোর মাইকটা অন হয়ে আছে। প্রত্যেকের, আমি এদের কথা বলছি, রতন টাটা, মুকেশ আম্বানি, তোমরা এদের প্রোডাকশনের লেভেল জানো, কি হিউজ মাত্রায় প্রোডাকশন করে। আমাকে বলবে আজকে রতন টাটা যে প্রোডাকশনটা করে, এটা মাইক্রো ইকোনমিক্স না ম্যাক্রো ইকোনমিক্স? মাইক্রো না ম্যাক্রো? থ্যাংক ইউ। ম্যাক্রো, 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 গুড, থ্যাংক ইউ। পরাগ, পরাগকে ডবল থ্যাংক, একমাত্র পরাগকে। আমি এখানেই বলছিলাম ইকোনমিক্স এর থিওরির সঙ্গে কোশ্চেন অ্যান্সারের পার্থক্যটা খেয়াল করো। কেউ প্লিজ মাইকটা অন করো না, হ্যাঁ কার মাইক অন হয়ে আছে একটু আনমিউট করে দাও। ওকে, অ্যাকচুয়ালি অ্যান্সারটা মাইক্রো ইকোনমিক্স। থ্যাংক ইউ পরাগ। আমি যখন বললাম যে রতন টাটা যে মাত্রায় প্রোডাকশন, ইচ্ছা করে তোমাদেরকে আমি একটু কনফিউজ করে দিলাম হিউজ লেভেল বলে, এটা অস্বীকার করতে পারো? রতন টাটার প্রোডাকশন যত বড়ই হোক না কেন, রতন টাটা একটা দেশ? ইয়েস অর নো? রতন টাটা কি একটা দেশ? ইয়েস অর নো? তাহলে সুমনা কেন বললে মাইক্রো, কেন বললে ম্যাক্রো? না, তাই তো? আমি বলেছিলাম রতন টাটা আর যাই হোক সেটা ইন্ডিভিজুয়াল, তাহলে রতন টাটার প্রোডাকশন যত বড়ই হোক না কেন, এটা কোনোদিনও ম্যাক্রো হতে পারে না। এটা কি হবে? এটা কিন্তু মাইক্রো হবে। তাই তো, যত বড়ই হোক না কেন, আমি বলেছিলাম প্রথমেই ছোট বা বড় দিও। আচ্ছা উমার, আমি যখন বলেছিলাম তখন তুমি তো ক্লাসে ছিলে, তখন বলেছিলাম কোথাও ট্যাক্স পে করলে মাইক্রো, ট্যাক্স পে না করলে ম্যাক্রো? শুধু ইয়েস অর নো বলবে। তোমরা প্রত্যেকে সাক্ষী আছো, পরে রেকর্ড দেখে নিও, আমি কোথাও একবারের জন্য বলেছি ট্যাক্সের কথা ইয়েস অর নো? কোথাও বলেছি আমি? শুধু আমি বলেছি, সহজ করে বলেছি, তোমরা নিজেরাই কঠিন করে ফেলছো। আমি বলেছি উৎপাদনের যে শাখায় একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি বর্গকে নিয়ে আলোচনা করা হবে সেটা মাইক্রো। থ্যাংক ইউ পরাগ। অন্যদিকে উৎপাদনের যে শাখায় অ্যাজ আ হোল পুরো কান্ট্রিকে নিয়ে আলোচনা করা হবে সেখানে ম্যাক্রো। এটা কোথায় বলেছি ট্যাক্স পে করলে মাইক্রো? তোমার থ্যাংক ইউ, ফার্স্ট ক্লাস। এটা ইকোনমিক্স তোমার। ওকে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে। এবার আমাকে বলো, ছোট্ট একটা দেশ ভ্যাটিকান সিটি, ছোট্ট একটা ক্ষুদ্র দেশ, ও জাতীয় আয় পশ্চিমবঙ্গের সঙ্গে কম্পেয়ার হয় না, ওর যা দেশের আয়, সেই ভ্যাটিকান সিটির জাতীয় আয়, দেশের আয় খুবই অল্প। বলো এটা মাইক্রো না ম্যাক্রো? দেখো সুমনা, এবার বুঝতে পেরেছো শান্তনী? তাহলে ছোট হলে ম্যাক্রো মাইক্রো, বড় হলে ম্যাক্রো এমন ব্যাপারই নয়। এবার তোমরা আমাকে বলো, ইন্ডিয়ার ন্যাশনাল ইনকাম, ইন্ডিয়ার ন্যাশনাল ইনকাম মাইক্রো না ম্যাক্রো? গুড। আর আজকে আমি যে টাকাটা আয় করি,
আজকে দেবপ্রিয়ার যে ফার্মটা, সেখানে যা প্রোডাকশনটা হয় সেটা মাইক্রো। আশা করি মাইক্রো ম্যাক্রো নিয়ে কারোর কোনো ডাউট থাকবে না। ওকে, থ্যাংক ইউ, প্রত্যেকে কোঅপারেট করছো, খুব ভালো, এভরিওয়ান কোঅপারেট করছো। আমি বলেছিলাম যে তোমরাও আমার সঙ্গে কোঅপারেট করবে। মাইক্রো, মাইক্রো ওয়েস্ট বেঙ্গল বললেও মাইক্রো, ওয়েস্ট বেঙ্গল বললেও মাইক্রো। ওকে, যখন আমি বলবো ন্যাশনাল কথাটা বলবো, জাতীয় কথাটা বলবো, একদম ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, এই মাইক্রো ইকোনমিক্সের নিচে একটা প্যারা করা আছে। আমি প্যারাটা একটু বুঝিয়ে দিই। কোনো একটা দ্রব্যের দাম ঠিক হয় কি হবে, আজকে কথা বলতে বলতে অনেকটা টাইম কেটে গেল, বেশি পড়াতে পারলাম না, ঠিক আছে। কোনো একটা দ্রব্যের দাম ঠিক হয় কি দিয়ে? আমি বলে দিই, কোনো একটা দ্রব্যের দাম ঠিক হয়, তোমরা আমাকে বলো ডিম্যান্ড সাপ্লাই না বোথ ডিম্যান্ড সাপ্লাই। কমেন্ট করো, ডিম্যান্ড সাপ্লাই না বোথ। থ্যাংক ইউ, বোথ। বোথ কেন? দেখো, আমি কোনো একটা জায়গায় ঘর খুঁজতে গেছি, রুম রেন্ট থাকবো বলে, ভাড়া থাকবো বলে, গিয়ে দেখলাম সেখানে ঘরের যোগান বড্ড বেশি অভিজিৎ। প্রচুর লোক, প্রচুর লোক ঘর দিতে রাজি, ফাঁকা ঘর প্রচুর রয়েছে, কিন্তু ঘরের তেমন চাহিদা নেই। মানে যোগান প্রচুর কিন্তু ফাঁকা ঘরের তেমন চাহিদা নেই। বলো, সেই জায়গায় ঘর ভাড়া বেড়ে যাবে না কমে যাবে? তোমরা অ্যান্সার করো, জাস্ট বেশি হবে না কম হবে? কম হবে। শোনা, এর জন্য কঠিন ইকোনমিক্স লাগে না, বাস্তব দিয়ে বলা যায়, ঠিক বলছি তো? অন্য জায়গায় পায়েল এক জায়গায় ঘর খুঁজতে গেছে, গিয়ে দেখছে সেখানে ঘরের সাপ্লাই তেমন নেই, অভিজিৎ ঘরের সাপ্লাই তেমন নেই, কিন্তু প্রচুর লোক ঘর খুঁজতে আসছে, চাইছে, ডিমান্ডটা বড্ড বেশি। তাহলে সেই এলাকার ঘরের দাম বা ঘরের ভাড়া কি হবে? বেশি হবে। তাহলে এই যে ঘরের ভাড়া বা কোনো দ্রব্যের দাম বেশি হচ্ছে কি কম হচ্ছে, সেটা ডিম্যান্ড সাপ্লাই দিয়ে ঠিক হচ্ছে, ঠিক তো? স্যার ডিম্যান্ড সাপ্লাই দিয়ে ঠিক হয়? হ্যাঁ, ডিম্যান্ড সাপ্লাই দিয়ে ঠিক হয়, আরো একভাবে ঠিক হতে পারে। আমাকে একটা কথা বলো তো, বুঝে বলবে। রেলের টিকিটের দাম 10 টাকা বা 15 টাকা, আমি লোকালে ভাড়া কথা বলছি, বা 20 টাকা ছেড়ে দাও, বা 5 টাকা। রেশনে একটা পার্টিকুলার চাল দেওয়া হয়, এখন তো বিনামূল্যে দেওয়া হয়, যার দাম 2 টাকা করে কিলো, ঠিক বললাম তো? সত্যি কথা বলো তো, এই যে 2 টাকা কিলো দরের চাল, 2 টাকা করে দাম, এটা কি ডিম্যান্ড সাপ্লাই দিয়ে ঠিক হয়েছে, না এটা সরকার ঠিক করে রেখেছে? একদম ঠিক। ওকে, এবারে যখন কোনো একটা দ্রব্যের দাম ডিম্যান্ড সাপ্লাই দিয়ে ঠিক হবে, তখন তাকে বলবো মাইক্রো ইকোনমিক্স। তখন তাকে বলবো মাইক্রো ইকোনমিক্স। ওকে। আর অন্যদিকে কোনো একটা দ্রব্যের দাম যখন ইকোনমিক প্ল্যানিং বা সরকার তার বাজেটে ঠিক করবে, তখন তাকে বলবো ম্যাক্রো ইকোনমিক্স। ক্লিয়ার? বাজেট বললেই ম্যাক্রো, আর ডিম্যান্ড সাপ্লাই বললেই মাইক্রো। ওকে, এটা আমি এখন বলে রাখলাম, শুধু মাথার মধ্যে রাখো। যদি কোনো দ্রব্যের দাম ডিম্যান্ড সাপ্লাই দিয়ে ঠিক হয়, তখন তাকে বলছি মাইক্রো। পরে কোশ্চেন না পেলে আমাকে বলো, স্যার কোশ্চেন আমি পাইনি। ওকে, আমি নেক্সট দিন, এখন তো কন্টিনিউ হচ্ছে, আমি নেক্সট দিন এখান থেকেই শুরু করবো আবার, কোনো প্রবলেম নেই। এবার পরের টপিকস, 3 বেসিক প্রবলেমস অফ ইকোনমিক্স। একটা দেশের ইকোনমিক্সের 3টে বেসিক প্রবলেম। বিশ্বাস করো, ইকোনমিক্সের প্রবলেম অনেক, অনেক প্রবলেম। পভার্টি, আনএমপ্লয়মেন্ট, তোমরা জানো কত রকমের সমস্যা আছে, তাই না? আমি কটা লিখেছি? 3, কিন্তু বেসিক বলা আছে। এটা একটা কোশ্চেন হয়ে গেল। হ্যাঁ, একটা অর্থনীতির মৌলিক সমস্যা কটা? মৌলিক সমস্যা 3টেই বলবে। অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো থেকে অন্যান্য প্রবলেমগুলো অ্যারাইজ করে, তাই এদেরকে বলা হয় বেসিক প্রবলেম। ওকে,
তিনটে কি কি বেসিক প্রবলেম? এক, আগে বলে নি, হোয়াট টু প্রডিউস অ্যান্ড হাউ মাচ টু প্রডিউস। দুই, হাউ টু প্রডিউস। তিন নম্বর, ফর হুম টু প্রডিউস। আমি কোশ্চেনগুলো আগে বলে নিলাম, হ্যাঁ, এবার আমি ডিসকাশনে আসবো। ফার্স্ট কোশ্চেনটা, হোয়াট টু প্রডিউস অ্যান্ড হাউ মাচ টু প্রডিউস, অর্থাৎ বাংলায় বললে কোন কোন দ্রব্য করা হবে এবং কিভাবে করা হবে। সহজ করে বলছি, কোন কোন দ্রব্য করা হবে এবং কিভাবে করা হবে, একটু বুঝিয়ে বলি। ধরো আজকে আমার একটা ফার্ম আছে, হ্যাঁ, একটা সেকেন্ড। আমার একটা ফার্ম আছে, সেই ফার্মে আমি এক্সও করতে পারি, ওয়াইও করতে পারি। ওকে, দুটো অপশনই খোলা আছে। তোমরা আমাকে বলো, যদি আমি দেখি দিনের পর দিন এক্স এর চাহিদা বাড়ছে, এক্স এর চাহিদা বাড়ছে, কিন্তু ওয়াই এর ডিমান্ড তেমন নেই, ওয়াই এর ডিমান্ড বাড়ছে না বা কমে যাচ্ছে, তাহলে তোমরা আমাকে বলো আমি আমার কারখানায় কোন দ্রব্যটা বেশি করে করবো, এক্স অর ওয়াই? শুধু বলবে এক্স অর ওয়াই, কোন দ্রব্যটা বেশি করে করবো? শিবম, বুঝতে পারছো? এটা বুঝতে ইকোনমিক্স লাগে না, কমন সেন্স দিয়ে বলা যায়, ঠিক তো রোহিত? ওকে, একদম বাস্তব এক্সাম্পল দেখবে তো চোখের সামনে রয়েছে, একটু তাকিয়ে দেখতে পারো। যখন 2020 সালে ফেব্রুয়ারি মার্চের প্রথম কোভিড সিচুয়েশন দেখা দিল, কোভিড হলো, ছড়িয়ে পড়লো সারা বিশ্বব্যাপী, তখন হঠাৎ করে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের একটা ডিমান্ড বেড়ে গেল। ঠিক বলছি তো? এই যে স্যানিটাইজারের একটা ডিমান্ড বেড়ে গেল, তোমরা অস্বীকার করবে না, এমন অনেক কোম্পানি আছে যারা জীবনে কোনোদিনও স্যানিটাইজার তৈরি করেনি, তারাও তৈরি করে বাজারে বিক্রি করছে এবং ইনফ্যাক্ট করছে। একদম ঠিক, তাই তো? কারণ তখন আমরা কসমেটিক্স বা পারফিউম চাইছিলাম না, আমরা চাইছিলাম একটু স্যানিটাইজার। তা সেই কোম্পানিদের আমার কাছে অপশন আছে, আমি তৈরি করতে পারি, আমি একটু কসমেটিক্স কমিয়ে দিয়ে আমি স্যানিটাইজার তৈরি করলাম, অসুবিধা কি আছে? ফলে যে দ্রব্যটা, যে প্রোডাক্টটার বাজারে ডিমান্ড আছে, যদি সেটা আমার কাছে অপশন থাকে, তৈরি করতে পারি, তো সেটা বেশি করে করবো। আর যেটা সেই ডিমান্ড আগের মতো নেই, সেটা করবো না। ক্লিয়ার? তাহলে কোন দ্রব্য করবে, কতটা পরিমাণে করবে, ক্লিয়ার হয়ে গেল। এটা একটা প্রবলেম, এটা ইকোনমিক্সকে ঠিক করতে হবে। সেকেন্ড প্রবলেম, হাউ টু প্রডিউস। হাউ টু প্রডিউস, কিভাবে করা হবে? স্যার কিভাবে করা হবে মানে? যেভাবে প্রোডাকশন করা হয় সেভাবে করা হবে না, আমি সেটা জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করছি প্রোডাকশন প্রসিডিওর। এখানে দুটো কথা বলবো, একটু মনে রাখবে, এটা নোটসে লেখা নেই। একটা হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ, আমি আস্তে আস্তে পড়াচ্ছি কিন্তু, হ্যাঁ, ক্যাপিটাল ইন্টেন্সিভ। আর দু নম্বর লেবার ইন্টেন্সিভ। ওকে, শ্রম নিবিড় এবং মূলধন নিবিড়, দ্যাট ইজ মূলধন নিবিড়। ইন্টেন্সিভ মানে ঘন বা নিবিড়, মূলধন নিবিড়। আর এটা তাহলে কি হবে বাচ্চারা? লেবার মানে শ্রম, তাহলে কি হবে? শ্রম নিবিড়। স্যার ঠিক বুঝলাম না, হ্যাঁ এবার বুঝবে। যে পদ্ধতিতে তুলনামূলক বেশি শ্রমিক, কম মূলধন, কি বললাম? বেশি শ্রমিক, কম মূলধন, তাকে আমরা কি বলবো? শ্রমনিবিড়। শ্রমটা বেশি বলছি তাই শ্রমনিবিড়। অন্যদিকে যে প্রযুক্তিতে, যে প্রযুক্তিতে বেশি মূলধন, কম শ্রমিক, তাকে কি বলবো? মূলধন নিবিড় বা ক্যাপিটাল ইন্টেন্সিভ। স্যার ঠিক বুঝতে পারলাম না। এবারে দেখো, ধরো অভিজিৎ একটা কন্ট্রাক্টর, ও একটা খাল কাটার কন্ট্রাক্ট পেয়েছে, বিশাল বড় খাল। ও দুটো কাজ করতে পারে। এক, জাস্ট ঝুড়ি আর কোদাল দিয়ে কয়েকশো লেবার লাগিয়ে দিতে পারে। খাল কাটা হবে কি হবে না? হ্যাঁ হবে। জাস্ট ঝুড়ি আর কোদাল দিয়ে কয়েকশো লেবার লাগিয়ে দিয়েছে। আর একটা কাজ করতে পারে,
ও 2-3টে ট্রেন্ড লেবার দিয়ে জেসিপি দিয়ে কয়েকদিনে খালটা কেটে দিল, এটা সেকেন্ড অপশন। আর প্রথমটা ঝুড়ি আর কোদাল দিয়ে কয়েকশো লেবার লাগিয়েছে। তোমরা আমাকে বলো এর মধ্যে লেবার ইন্টেন্সিভ কোনটা, ফার্স্ট ওয়ান না সেকেন্ড ওয়ান? আমি কিন্তু বলিনি ফার্স্ট ওয়ান পাইনি, কঠিন লাগেনি তো? কঠিনের কি আছে স্যার? আপনি, আমি না, অভিজিৎ করেছিল, একদম ঠিক, ফার্স্ট ওয়ান। সেখানে কি করেছিল, জাস্ট ঝুড়ি আর কোদাল দিয়ে কয়েকশো লেবার লাগিয়েছিল, শ্রমিকটা বেশি, শ্রমিকটা বেশি, মূলধনটা কম। আর সেকেন্ডে কি করা হলো কৃষাণী, সেকেন্ডে শ্রমিকটা নেই, দু তিনজন ট্রেন্ড লেবার, আর প্রযুক্তি দিয়ে খালটা কাটা হলো, এটা হলো ক্যাপিটাল ইন্টেন্সিভ। প্রত্যেকের ডাউট ক্লিয়ার? ইয়েস অর নো? ক্লিয়ার হলে বলবো, না ক্লিয়ার না হলেও বলবে আমাকে। তাহলে হাউ টু প্রডিউস ছিল, আমি কিভাবে করবো বুঝিয়ে দিলাম। এখনো ক্লিয়ার হয়নি রোহিত, দেখবে কেন ক্লিয়ার হয়নি। এবার আমাকে কোশ্চেন করো, তাহলে আমরা কোনটা, হ্যাঁ আবার বলছি, আমি একবার না বারবার করে বলবো, আবার শোনো। যদি দেখা যায় শ্রমিকটা বেশি, মূলধনটা তুলনামূলক কম, পরিষ্কার বাংলা, শ্রম নিবিড়। অন্যদিকে যেখানে মূলধনটা বেশি, শ্রমিকটা কম, প্রযুক্তির ব্যবহারটা বেশি, তাকে বলবো মূলধন নিবিড়। এবার আমার কোশ্চেনটা, তাহলে স্যার আমরা কোনটা অ্যাপ্লাই করব? তোমরা বলো এর মধ্যে কোনটা অ্যাপ্লাই করা বেস্ট, ক্যাপিটাল ইন্টেন্সিভ অর লেবার ইন্টেন্সিভ? কমেন্ট করো। কোনটা বেস্ট? দিবানু ক্যাপিটাল ইন্টেন্সিভ, বাকিরা একটু বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ক্যাপিটাল। আমি প্রথমে বলেছিলাম না, পরাগ, আবার 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 ডবল থ্যাঙ্কস। সবাই যা বলছো পরাগ তার আলাদা বলছে, খুব ভালো পরাগ, বাকিরাও ভালো, আমি হলেও ক্যাপিটাল বলতাম, ঠিক আছে। কিন্তু এখানে একটু সমস্যা আছে, বলতে হবে স্যার ডিপেন্ড করে, এইভাবে বলা যাবে না। ওকে, কেন বলা যাবে না? আজকে পরাগ যেখানে থাকে সেখানে দেখা গেল সস্তায় প্রচুর শ্রমিক পাওয়া যায়, শ্রম উদ্বৃত্তের দেশ, প্রচুর শ্রমিক পাওয়া যায়, প্রযুক্তিও পাওয়া যায়, দাম বড্ড বেশি, অ্যাফোর্ড করা যায় না। তোমরা আমাকে একটা কথা বলো, তাহলে পরাগ কোনটা অ্যাপ্লাই করবে? ও তো মুনাফা অর্জন করতে এসছে, ও তো কন্ট্রাক্টর, ও কোনটা অ্যাপ্লাই করবে, লেবার ইন্টেন্সিভ অর ক্যাপিটাল ইন্টেন্সিভ? ক্যাপিটাল বলছো, আবার লেবার ইন্টেন্সিভ, প্রযুক্তি পাওয়া যায় না, দাম যথেষ্ট বেশি, একদম ঠিক। অন্যদিকে আমি যেখানে বসবাস করি সেখানে দেখা যাচ্ছে দেশটা এতটাই টেকনোলজিক্যালি অ্যাডভান্স, ওরকম জেসিপি সবার ঘরে ঘরে আছে। আমি এমনি বললাম, মানে বোঝাতে চাইছি যে এতটাই অ্যাভেলেবেল। অন্যদিকে শ্রমিক পাওয়া যায় না স্যার? পাওয়া যায়, দাম যথেষ্ট বেশি, খুব কস্টলি। এবার বলো কোনটা অ্যাপ্লাই করব? ক্লিয়ার হয়েছে? তারা যেটা বললো স্যার ডিপেন্ড করে, একদম ঠিক, ডিপেন্ড করে। থ্যাংক ইউ পরাগ। 3 নম্বর পয়েন্ট, ফর হুম টু প্রডিউস, কাদের জন্য দ্রব্য সামগ্রী তৈরি করা হবে? বলো, অ্যান্সার করো। এই যে পার ডে লক্ষ লক্ষ প্রোডাক্ট তৈরি করা হয়, কাদের জন্য তৈরি করা হয়? প্রতিদিন কত কত প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করছে, নতুন নতুন প্রোডাক্ট হচ্ছে, কাদের জন্য তৈরি করা হয়? অ্যান্সার করো। আমি একটু মেসেজ, বাইরের দেশের চাষ, একদম ঠিক, একদম ঠিক দেবানু, এক্সাম্পল দিয়ে বলে দিয়েছো। আমাদের জন্য, পাবলিকের জন্য, কাস্টমারের জন্য, প্রত্যেকে একই কথা বলছো। এবার একটু অনেস্টলি বলো তো, অনেস্টলি বলো, সব দ্রব্য, হ্যাঁ শিবম, সব দ্রব্য সবার জন্য তৈরি করা হয়? অনেস্টলি বলবি এবারে। না স্যার, সব দ্রব্য সবার জন্য তৈরি করা হয় শান্তনি। যখন একটা বিএমডব্লিউ তৈরি হয়, যখন একটা অ্যাপেল তৈরি হয়, আইফোন তৈরি হয়, সবাই ইউজ করতে পারে? ইউজ করতে পারে না। সেটা সেই কোম্পানিও জানে পড়া, তাই তো, যে এটা সবার জন্য তৈরি করা হচ্ছে না। আবার যখন ওই 30 টাকার হাওয়াই চুটি তৈরি হয়, কম দামি সাবান তৈরি হয়, কম দামি শ্যাম্পু তৈরি হয়,
তখনও সবাই জানে যে এটা সবার জন্য তৈরি করা হয় না, একটা গ্রুপ অফ কাস্টমার্স থাকে। ঠিক বললাম তো, যে এই প্রোডাক্টটা এদের জন্য বেসিক্যালি, একদম ঠিক। হ্যাঁ, নেসেসিটির থেকে বড় কথা হচ্ছে আমার পারচেজিং পাওয়ার। নেসেসিটি তো বটেই, তার থেকে বড় কথা হচ্ছে পারচেজিং পাওয়ার, তাই না? আমার তো একটা বাইক হলে ভালো হয়, কিন্তু আমার বাইক কেনার সেই মুহূর্তে পারচেজিং পাওয়ার নেই, আমার কেনার পকেট নেই। ফলে বাইক তো তৈরি হচ্ছে, লাখ লাখ টাকার বাইক তৈরি হচ্ছে, আমি কিনতে পারছি? কিনতে পারছি না। ফলে আমার তো দরকার আছে। তার থেকেও বড় কথা হচ্ছে আমার পারচেসিং পাওয়ার। তাহলে কোন দ্রব্য কাদের জন্য তৈরি হচ্ছে, বা সব দ্রব্য, একদম ঠিক, একদম ঠিক, সে সেই দ্রব্যটা কিনতে পারবে। পারচেসিং পাওয়ার বাড়লে, ইনকাম বাড়লে, তোমার কিন্তু ক্রয় ক্ষমতাও বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে মাইক্রো ইকোনমিক্স, একদম ঠিক। তাহলে আমি মাইক্রো পড়িয়েছি, ম্যাক্রো পড়িয়েছি, দ্রব্যের দাম, ডিমান্ড সাপ্লাই পড়িয়েছি, বেসিক কনসেপ্ট মানে 3 বেসিক প্রবলেমস বলে দিয়েছি, ব্যাখ্যা করে দিয়েছি। যেটুকু পড়ালাম, বলো কোনো ডাউট আছে? ইয়েস অর নো? আমি একটা 30 সেকেন্ডের ব্রেক নিচ্ছি। কোনো ডাউট আছে? থ্যাংক ইউ। বাচ্চারা একটু বলো, ভালো লাগছে তো? বোঝাতে পারছি তো? সবে তো শুরু, 15 মিনিট পড়িয়েছি। ভালো লাগছে তো? এটা প্রথম দিন বলে স্যার ভালো করে পড়াচ্ছেন তেমন ব্যাপারই নয়। প্রথম দিন পড়াটা ঠিক আমি ধরতে পারি না, মানে সেভাবে পড়াতে পারি না। আস্তে আস্তে আমি ডেপথে ঢুকবো, তখন দেখবে। থ্যাংক ইউ। পরের পয়েন্ট, টাইপস অফ ইকোনমি। থ্যাংক ইউ। টাইপস অফ ইকোনমি। এবার আমরা চলে আসবো অর্থনীতির বিভিন্ন ভাগ। অ্যাকচুয়ালি আমরা এখানে অনেক ভাগ হয়, আমি এখানে 6টা পয়েন্ট আলোচনা করেছেন, একবারে দেখিয়ে দিই। অনেকগুলো পয়েন্ট আছে, এই 6টা পয়েন্ট আছে। আমি আজকে প্রথমে যেটা পড়াবো, প্রথমে আমি ওপেন আর ক্লোজটা পড়িয়ে নেবো, আজকে বেশি টাইম নেই। ওপেন আর ক্লোজ এটা একসঙ্গে পড়াবো। হ্যাঁ, এরা মনে করো একটা পেয়ারে আছে, তাই এক দুইটা একসঙ্গে বলি। যদি কোনো দেশ, ওপেন মানে কি বুঝতে পারছো? উন্মুক্ত অর্থনীতি, ওপেন ইকোনমি। যদি কোনো দেশ এক্সপোর্ট ইম্পোর্টে অংশগ্রহণ করে, অর্থাৎ আমার প্রোডাক্ট বাইরে যাবে, বাইরের প্রোডাক্ট আমার দেশে আসবে, অর্থাৎ আমার দেশের বাউন্ডারিটা খোলা আছে। বাউন্ডারি খোলা আছে মানে এরকম পাঁচিল দেওয়া থাকে নাকি দেশে? না, থাকে না। আমি বাউন্ডারি খোলা আছে এই সেন্সে বললাম যে আমার প্রোডাক্ট বাইরে যাবে, বাইরের প্রোডাক্ট আমার দেশে আসবে, এক্সপোর্ট ইম্পোর্ট আর অ্যালাউড। যদি এটা হয়, যদি এটা হয়, তখন তাকে আমরা কি বলবো বাচ্চারা? তখন তাকে বলবো ওপেন ইকোনমি। ক্লিয়ার? অন্যদিকে যদি কোনো দেশের বাউন্ডারিটা সিল করা থাকে, সেই একই কথা, স্যার সিল করা হয় নাকি? না, সিল করা হয় না। আমি সিল করা এই সেন্সে বলছি, আমার প্রোডাক্ট বাইরে যাবে না, বাইরের প্রোডাক্ট আমার দেশে আসবে না। যদি এটা হয়, তখন তাকে কি নামে ডাকবো? ক্লোজড ইকোনমি। দেখো নামের মধ্যে মানে বলা আছে, আকাশ থেকে পড়ার মতো কিছু নেই। উন্মুক্ত অর্থনীতি আর বদ্ধ অর্থনীতি। এক্সপোর্ট ইম্পোর্ট যদি সে দেশটা করে, তখন তাকে বলবো ওপেন, আর না করলে তখন তাকে বলবো ক্লোজড। ওকে, আমাকে একটা কথা বলো, বর্তমান ওয়ার্ল্ড ইকোনমিক যা কন্ডিশন, বর্তমান কেন, আমি আগের কথা বলবো, পরে আগের পরের কথাও বলবো, কোন দেশের পক্ষে, কোন দেশের পক্ষে ক্লোজড ইকোনমি পসিবল? না স্যার, পসিবল নয়। কেন পসিবল নয়? পাইল, তাকে ডিপেন্ড করতে হয়। তোমরা অস্বীকার করবে না। তোমরা হয়তো ভাবছো ডিপেন্ড করতে হয় শুধুমাত্র তাকে মাল নেয়ার জন্য ডিপেন্ড করতে হয়, তার দেশে সব দ্রব্য হয় না, তার তো লাগবে। হ্যাঁ, এটা ঠিক। তোমরা ভূগোলে পড়েছো যে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভৌগোলিক পরিবেশ, হ্যাঁ, এমন নয় যে তাদের সব দ্রব্যই হবে। তাকে অন্য দ্রব্য অন্য দেশ থেকে আমদানি করতেই হবে, তাকে ডিপেন্ড করতে হয়। হ্যাঁ, ডিপেন্ড করতে হয়, এটা ইম্পোর্টের জন্য। কিন্তু আমি এটাও বলছি শুধু ইম্পোর্টের জন্য না, তাকে এক্সপোর্টের জন্য ডিপেন্ড করতে হয়, তাই না? ইম্পোর্ট করতে গেলে তো আমার ফরেন কারেন্সি লাগবে না, সেই ফরেন কারেন্সি পাবো কোত্থেকে? আমাকে তো এক্সপোর্টও করতে হবে। ঠিক বললাম তো? ফলে শুধু ইম্পোর্ট বা শুধু এক্সপোর্ট না, এক্সপোর্ট অনেক কান্ট্রি আছে তোমরা জানো যারা এক্সপোর্ট নির্ভর কান্ট্রি, তারা এক্সপোর্ট বন্ধ করলে না খেতে পেয়ে মরে যাবে। ঠিক বললাম তো?
শুধুমাত্র একদম ঠিক। আমার দেশে দ্রব্যটা এতটাই হয়, অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে দিয়ে আমি বাইরে এক্সপোর্ট করতে পারি, তাহলে কেন করবো না? তো আমাকে করতে হবে ফর ফরেন কারেন্সির জন্য। অনেক কান্ট্রি আছে, আমি নাম বলছি, জানো যে এই সমস্ত কান্ট্রি কিন্তু এক্সপোর্ট নির্ভর কান্ট্রি, এরা এক্সপোর্ট করেই বেঁচে থাকে। ঠিক বললাম তো? অয়েল প্রডিউসিং কান্ট্রি গুলো, চায়না, এরা কিন্তু এক্সপোর্ট নির্ভর কান্ট্রি। ফলে হয় এক্সপোর্ট অথবা ইম্পোর্ট, আমাকে কিন্তু ডিপেন্ড করতেই হবে একদম ঠিক, অন্য দেশের উপরে। ওকে, তাহলে এটা গেল ওপেন ইকোনমি আর ক্লোজড ইকোনমি। এক্সট্রিমলি সরি, হ্যাঁ আজকে আমি এই পর্যন্তই রাখি। হ্যাঁ, আমার আবার 8টা থেকে একদিন একটা ক্লাস আছে, চিন্তা নেই, আমরা পরের ক্লাস যেদিনকে পাবো আমরা আরো একটু বেশি করেই পাবো, ওই নিয়ে চিন্তা নেই। ওকে, আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি, ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করে নেবে, কোনো সমস্যা হলে কোনো ব্যাপারে সব বলে দিয়েছি আমি। হ্যাঁ, অ্যাডমিশনটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি সব বলে দিচ্ছি। হ্যাঁ, তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি তোমাকে পুরো ডিটেলস বলে দিচ্ছি। জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে দাও আমাকে, তোমার নাম দিয়ে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দাও। হ্যাঁ দেবানু বলো, দেবানু বলো, দেবানু মাইক অন করে বলতে পারো। স্যার আপনি প্রথমে বলেছেন যে মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স, ওগুলো কি ইকোনমিক্সের ভাগ নয়? ভাগ তো বটেই, আমি অ্যাকচুয়ালি কি করেছি, ওটা ব্রাঞ্চ বলেছি। তুমি যদি বলো ওটা ইকোনমিক্সের টাইপ, নিশ্চয়ই টাইপ হবে, আমি ব্রাঞ্চ বলে আলাদা করে নিয়েছি। ওকে, ওকে আচ্ছা আর আচ্ছা। একই আর একটা ব্যাপার। স্যার ওই আর যে ক্লোজড ইকোনমিক্স একটা উদাহরণ দিলেন একটু ভালো হয়, মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল উদাহরণ আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি বলতে গিয়েও মনে নেই, বলে দিই। অ্যাকচুয়ালি ক্লোজ ইকোনমি সাহেব হয় না, কিন্তু একটা কান্ট্রি, তোমরা আমাকে বলো যারা আছো, একটা কান্ট্রি ক্লোজ ইকোনমি হওয়ার চেষ্টা করে, কে বলো তো? উত্তর কোরিয়া। এবার দেখি, আমি এটাই বলতে চাইছিলাম, দেখি বাকিরা, তাই তো? ঠিক বললো তো? একদম ঠিক, নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া এরা কিন্তু অনেকটাই সেলফ ডিপেন্ডেন্সি হওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। নর্থ কোরিয়াও কিন্তু আমেরিকার সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্ট করে, ওকে, কিন্তু চেষ্টা করে যতটা সেলফ ডিপেন্ডেন্স হওয়ার চেষ্টা। একদম ঠিক। স্যার ওই যে প্রসেনজিৎ আমাকে, স্বদেশী বলো। হ্যাঁ বলছি স্যার, আমাদের স্বদেশী আন্দোলনের সময় যে মানে ব্যবস্থাপনা চিন্তা ভাবনা ছিল, ওটা কি মানে ক্লোজড ইকোনমির ব্যাপার, মানে মেন্টালিটি, মানে না 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 ব্যবস্থাপনা না ছিল? না না, সেটা তো অন্য, সেটা তো হচ্ছে আমরা আহ, ইংরেজদের দ্রব্য ব্যবহার করবো, সেটা অন্য জিনিস, সেটা অন্য জিনিস, সেটা এর সঙ্গে গুলাবে না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যারা আমাকে অফলাইনে কথা বলছিল, এই মাত্র তারা আমাকে অফলাইনের জন্য টেক্সট করো। ওকে, কোথায় বাড়ি আর নাম, হ্যাঁ ওকে ওকে, ঠিক আছে, আমি সব বলে দিচ্ছি, অফলাইন অনলাইন সব বলে দিচ্ছি। এটা অনলাইন প্ল্যাটফর্ম, যারা অফলাইনের জন্য চাইছো অফলাইনে আসবে, তারা আমাকে নাম দিয়ে টেক্সট করে দাও, আমি সব ডিটেলস বলে দিচ্ছি। ওকে, ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থেকো, খুব শীঘ্রই আবার দেখা হবে। ওকে, আমি আস্তে আস্তে আরো ডিটেলস দিয়ে দিতে থাকবো। আচ্ছা হ্যাঁ, অনলাইনের ফিস তোমরা বলি 800 টাকা করে পার মান্থ, অনলাইনের ফিস স্ট্রাকচার 800 টাকা পার মান্থ। আমাদের কোনো এক্সট্রা অ্যাডমিশন ফিস নেই, তোমরা 800 টাকা দিয়ে ভর্তি হবে, এটাই এটাই অ্যাডমিশন ফিস, এটাই অ্যাডমিশন ফিস, বা বলতে পারো এটাই টিউশন ফিস। পরের মাসে গিয়ে আবার 800 টাকা দেবে, এই ডেটে। 15 দিন ক্লাস করার, হ্যাঁ একটা সেকেন্ড, 15 দিন ক্লাস করলে, যথেষ্ট ক্লাস পেলে, তারপরে যদি মনে হয় ভালো লাগেনি, আপনি ভুল বলেছিলেন, আপনি বাড়িয়ে বলেছিলেন, আমাকে বলবে, টাকা রিফান্ড হয়ে যাবে। এত বড় কথা কোনো সেন্টার বলে না, আমি বলছি। ঠিক আছে, যেদিনকে অ্যাডমিশন নেবে পড়াক সেদিনকেই দিতে হবে, সেদিনকেই। অনলাইন আমি সব বলে দিচ্ছি, ক্লিয়ার? তারপরের মাসে আবার এই দিনকেই। এছাড়া আমাদের আর কোনো এক্সট্রা চার্জ নেই, কোনো ডিপোজিট মানি কিচ্ছু নেই, কোনো অ্যাডমিশন ফিস কিচ্ছু নেই, ওটাই অ্যাডভান্স। ওটাই, হ্যাঁ অ্যাডভান্স, টাকাটা অবশ্যই অ্যাডভান্স, ওইটাই অ্যাডভান্স, ওই 800 টাকাটাই অ্যাডভান্স। এছাড়া অন্য একটা পয়সা আমাদের অ্যাডভান্স নেই। এবং আমরা যেটা বললাম, ভালো না লাগলে বলবে, 800 টাকা 800 টাকাই কোনো রকম কোনো কোয়ারিজ ছাড়াই রিফান্ড করে দেওয়া হবে, যে কেন ভালো লাগেনি, স্যার তো ভালোই পড়িয়েছে। অফলাইনে পার মান্থ 1200 টাকা, পার মান্থ 1200 টাকা। ওকে, সব 8টা সাবজেক্টে বিভিন্ন ফ্যাকাল্টি দিয়ে পড়ানো হয়, সব সাবজেক্ট পড়ানো হয়, বিসিএস এর যা সিলেবাস প্রত্যেকটা সাবজেক্ট। হ্যাঁ 15 দিনের স্যার মধ্যে বলতে হবে, 15 দিনের, হ্যাঁ বলো। স্যার বলছি ফিসটা কোথায় জমা করব?
ফিসটা অনলাইনে পেমেন্ট করতে হবে, তোমাদের অনলাইন পেমেন্ট মোড তোমাদের দিয়ে দেওয়া হবে সেখানে। আর স্যার ক্লাসটা কি 7টা থেকে হবে? হ্যাঁ, ক্লাসটা 7টা থেকেই হবে, সেটা চেঞ্জ হতে পারে, 7টা 7:30 মোটামুটি এই এখান থেকে শুরু হয়। ওকে স্যার। স্যার Okay. বলবো কিছু? হ্যাঁ বলো। হ্যাঁ বলছি স্যার, মানে আপনি যেরকম আমাদের সাথে মানে একটু কথা বললেন, ব্যাপারটা অনেকটা ইজি হয়ে গেল আপনার সাথে। মানে সমস্ত স্যার যদি একটু কথা বলে নেয়, আমাদের 5 থেকে তো শুরু হবে, 5 তারিখ থেকে। তারা যদি কথা বলে একদম। নেয় এরকমভাবে আপনার সঙ্গে ইন্ট্রোডিউস করে নেয়, তো জিনিসটা অনেক ইজি হয়ে যায়, এই জন্য বলছি। স্যাররা তোমাকে আলাদা করে ইন্ট্রোডিউস করবে না, ক্লাসেই স্যারকে জিজ্ঞেস করবে, কোনো কোয়ারিজ থাকলে স্যাররা বলে দেবে। ওকে, এবার তার আচ্ছা। জন্য আলাদা করে তোমাদের আগে, আমি যেমন আগে চলে আসি তোমাদের ক্লাসে, আমি সবসময় আগে চলে আসি, এসে তোমার সঙ্গে ইন্ট্রোডিউস করি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, যার যা কোয়ারিজ আছে আমি এক্ষুনি ক্লাসে বসে যাবো, আমাকে টেক্সট করে রাখো, হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি সব অ্যান্সার দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, ওকে স্যার। গুড নাইট, হ্যাঁ সবাই ভালো থেকো।